বিক্ষোভে উত্তাল সচিবালয়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আলটিমেটাম দেন। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কিভাবে আক্রমণ করেছে এবং সচিবালয় ডক্টর ইউনূসের বাসভবন তোলপাড় চলতেছে বর্তমানে। এদিকে আজ আবারও উত্তাল হয়ে ঢাকা ছাত্রলীগের হামলাতে সচিবালয়ে তোলপাড় পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনূসের বাসভবনেও। সাধারণ মানুষ আতঙ্কে আছে, সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপনে বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন? 83% মানুষ মনে করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকে তাহলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। ভয়াবহ, রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে, কেন এক বছরের হিসাব শুধু নয়, অন্তত বলা যায় যে গত 15-16 বছরেও এত বড় ঘটনা ঘটেনি। বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা, বাংলাদেশের কপাল খুলে যাবে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আমজনতা সবাই উপকৃত হবে। প্রধান সেনাপতি তার অবস্থা এরকম হয়েছে, তিনি এখন ফাটা মাসে আটকে গেছে। তিনি না পারছেন এদিকে হতে, না পারছেন এদিকে হতে, না পারছেন সামনে যেতে, না পারছেন পিছনে আসতে। এর কারণ কি? কেন এমন হলো? তারা প্রতারণা করেছে, জাতির সঙ্গে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা 15 দিনের 20 দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজে নেতা হই নাই, হঠাৎ করে নেতা গজে উঠি নাই। আমাদের ধারাবাহিক গত এই 7-8 বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে। এইভাবে অনেক নেতা কর্মীরা এখন উত্তেজনামূলক বক্তব্য দিচ্ছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ছাত্রলীগ তারা বিশাল একটা পরিকল্পনা নিয়ে সামনে আসে এবং সচিবালয়ের মধ্যে কিন্তু আজকে তোলপাড় পরিস্থিতি চলতেছে। আপনারা দেখেছেন দাওয়া পাল্টা দেওয়া পরিস্থিতি। দর্শক শ্রোতা, দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ হয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সর্বশেষ ছাত্রলীগের আন্দোলনে দেশের মধ্যে কি হয় এবং দেশের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা, জনগণ, উত্তাল যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিভাবে স্বাভাবিক হয় বা কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আবার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপনে বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী লীগ পরিবারের সদস্য, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরো জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো 11 সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠাতে না পারলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে। 2014 ও 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে, কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা সহজ হবে না, কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন। তার কিছু কিছু আলামত দৃশ্যমান। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। সচিবালয় নির্ভরযোগ্য সূত্র জানায় 5 আগস্ট 2024-এর আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদেরকেই এখন পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। অন্যদিকে 5 আগস্ট 2024 পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রিন্স সালাউদ্দিন কোথায় ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে তিনি কোথায় ছিলেন? কোথায় থেকে এখন বাংলাদেশে এসে এত লম্বা লম্বা কথা বলছেন? যেখানে থেকেছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন, যেখানে খেয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন, যেখানে পড়েছেন তাদের বিরুদ্ধে আবার দেশে এসে কথা বলছেন। তিনি ছিলেন শিলংয়ে,
গত আওয়ামী লীগের শাসনামলে তাকে অনেকে অভিযোগ করেছিল, তাকে গুম করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, একাধিক বিভ্রান্তিকর কথাবার্তা। বাট 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিমান যুগে একদম প্রিন্সের মতো বাংলাদেশে এসে অবতরণ করলেন আমাদের জাতির সেই প্রিন্স, বিএনপি তথাকথিত জনাব সালাউদ্দিন সাহেব। এই ব্যক্তিকে অনেক স্মার্ট ভাবতাম, অনেক চমৎকার কথা বলার বাচন ভঙ্গি, তার একটা নতুন ড্রেস রয়েছে, ড্রেস কোড রয়েছে যেটাকে বলা হয় সালাউদ্দিন কোড। হ্যাঁ, তো সবকিছু মিলে তাকে ভালো লাগতো, তার স্মার্টনেস, তার কথা বলার ধরন, তার হাসি, খুব সুন্দর হাসি দেয়। তো সবকিছু দেখার পর ভেবেছিলাম এইবার অন্তত পক্ষে বিএনপি একটা সভ্য রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে বাংলাদেশে। যেহেতু আওয়ামী লীগ বৃহৎ শক্তি নেই, তাদেরকে স্কিপ করে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাববে কিংবা দেশকে নিয়ে কাজ করবে। কিন্তু বাস্তবতা বড়ই ভিন্ন। সালাউদ্দিন সাহেব, আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো বলার আগে কি একবার ভেবেছেন যে আপনি কি বলছেন? একটা ভিডিও আমি দেখছিলাম, দেখার পর আমার মনে হলো এই ভিডিওর প্রত্যেকটা লাইন নিয়ে আমার কথা বলা উচিত। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আরেক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাদের গোড়া কোন জায়গায়। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, কোনোদিন ছিল না, কোনোদিন বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। যেই বাংলাদেশে বসে আপনি বক্তব্য দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, সেই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশপন্থী রাজনীতি যদি না করতো, আমি 75-এর পরবর্তী সব বাদ দিলাম, 2008 সালের পর বাংলাদেশে যত ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, আপনার বাপের জন্মে 101বার জন্ম নিলে আপনি করতে পারবেন? আপনার দল বিএনপি খামবাচন করতে পারবে না। কথা বলার সময় একটু লাগাম দিয়ে কথা বলা উচিত। মানুষ তো এখন গাঁজা খায় না, মানুষকে তো এত ভুল বোঝানো সম্ভব না। মানুষ বুঝে কে কি বলছে, কার মধ্যে কি চলতেছে, কে কি করতে চায়, সব বুঝে। আপনি তো মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নাই। এরপর তিনি বলেছেন তাহারা মরিয়া প্রমাণ করিল তাহারা কোথাকার কোন পন্থী, মানে ভারতকে বুঝিয়েছে। পালিয়ে গেছে ভারতে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে অবস্থান করছে পালিয়ে গিয়ে, অর্থাৎ আওয়ামী লীগকে ভারত ঘেঁষা দল বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশ পন্থী ছিল না। তো সালাউদ্দিন টাউট, তুমি এত বছর কেন শিলংয়ে ছিলা? তুমি কেন পাকিস্তান ছিল না? তুমি কেন চায়না ছিল না? তুমি কেন তোমার পশ্চিমা দালালদের এখানে ছিল না? তুমি কেন মধ্যপ্রাচ্যে ছিল না? তুমি কেন ভারতের শিলং থেকে এখন এসে ভারত বিরোধী কথা বলতেছো? বাপ রে বাপ। সাংবাদিক ইলিয়াস টাকা ঠিকবার বলে তুমি রয়ের দালাল, তার মানে কি তুমি ডাবল এজেন্ট হয়ে গেম খেলতেছো? বিএনপি কে টুপি পরাচ্ছ? এইসব লোকেদেরকে, এইসব চরিত্রহীন ব্যক্তিত্বহীন লোকেদেরকে আপনি বলতে লজ্জা লাগে, জ্ঞান না লাগে? যেইখানে খায়, যেই পাত্রে খাইছে, ওই পাত্রের বিরুদ্ধে কথা বলতে চাইছে। আওয়ামী লীগের একাধিকবার সমালোচনা করুক, সেটা রাজনৈতিক বিষয়, কিন্তু ভারতের খেয়ে, ভারতের পরে, ভারত থেকে ষড়যন্ত্র করে জঙ্গি অভ্যুত্থানে অর্থনৈতিক সহায়তা করে এখন বাংলাদেশে এসে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে। কত বড় বেঈমানের জাত, চিন্তা করা যায়? বর্তমানে যে কথাগুলো আমরা বারবার বলি যে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফেসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য, আমি জেনারেল সাহেবদেরকে বলি আপনারা মনোযোগ দিবেন, সেই ফেসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ফেসিবাদ বিরোধী ঐক্য, এটা তো একটা ফোবিয়া সৃষ্টি করে খাওয়ানো হয়েছে। পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটির জন্য নাকি থ্রেট বাংলাদেশ আওয়ামী লীগ। মানে চিন্তা করা যায়, টেররিস্টদের মুখে, ইসলামিক জঙ্গি সন্ত্রাসীদের মুখে কি নীতির কথা, কি নীতি বাক্য। জামাত যাদের সাথে ঘর সংসার করে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলতেছে সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব, 10টা আগস্ট মামলার ঘটনা কে ঘটিয়েছিল? বিএনপির সময় ঘটেছিল। আপনাদের বাবর ঘটাইছিল, আপনাদের খামবাচুরা ঘটাইছিল। আপনারা ভুলে গেলেন বাংলাদেশে একযুগে সিরিজ বোমা হামলা হয়েছিল। কার সময় হয়েছিল? 2001 থেকে 2006 এর মধ্যে হয়েছিল। খামবাতারে ছিল বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান। হ্যাঁ, এগুলা কই থেকে আসছিল? কারা বানাইছিল এগুলা? ভুলে গেছে মানুষ? ভুলে নাই। 21শে আগস্ট গ্রেনেড হামলা কে করছিল? আপনার বাপ নাকি আপনার পিতামহ? মানে কথা বলার সময় কথা বললে মনে করেন যে মানুষ বিশ্বাস করবে, মানুষকে যা বুঝাইবেন তাই বুঝবে। বাংলাদেশের মানুষ কি ইতিহাস জানে না? ইতিহাস পড়ে না? ইতিহাস তারা শিখে নাই? কি মনে করেছেন 2001 থেকে 2006 যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছেন, বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন, বাংলাদেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন? আপনাদের কি মনে হয় বাংলাদেশের মানুষ ভুলে গেছে সব? আমরা ভুলে গেছি? বাংলাদেশের রাজনীতিতে যে কি ঘটছে এটি বলা অত্যন্ত দুষ্কর রে ভাই। বিশেষ করে আজ কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে, এটা নিয়ে তো একেবারে মাথা খারাপের মতো অবস্থা। কিচ্ছু বোঝার উপায় নাই, কোন পথ দিয়ে কোন খেলা কোন দিকে যাচ্ছে, কাকে নিয়ে কে গেম খেলছে, কে গেমে উইন হচ্ছে, কে আবার কার বিরুদ্ধে উল্টা গেম খেলছে, সেই গেমে আবার কে জড়ায় যাচ্ছে। নানাবিধ একটা হতপরল অবস্থা তৈরি হয়েছে। ঘটনার পরম্পরা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে ফতেহ গণভবন তৈরি করেছিল, সেই ফতেহ গণভবনে তথাকথিত যুদ্ধাপরাধীর মামলায় সাজাপ্রাপ্ত যে কয়জন নেতার ছবি টাঙানো হয়েছিল। তো এই লোকগুলোর ছবি টাঙানোতে সেখানে দেখা গেল যে
মেঘমল্লার বসুর নেতৃত্বে কিছু ছেলে পেলে সেখানে এসে মব সৃষ্টি করলেন, একটা হট্টগোল বাজানোর চেষ্টা করলেন। তো ছাত্র শিবির তো ওইটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল দিল। এরপরে দেখা গেল যে না, আসলে মেঘমল্লার বসু না, ওইখানে ওই ঘটনার ইন্ধন দিয়েছে দুটি ছাত্র সংগঠন। এক হচ্ছে প্রথমত বাকশাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আব্দুল কাদের, ছোট মানুষ তো, বসুর বগলের তলায় পড়ে আছে, সে দেখলাম যে সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছে। এরপরে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দেখলাম যে একটা বিবৃতি দিয়ে দিলেন যে ওনারা সবাই যুদ্ধাপরাধী, আর আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী উনি হচ্ছে মব সন্ত্রাসের শিকার। তো এই একটা খেলা এখানে কিন্তু খেলে দিল। পরিষ্কার ভাবে বোঝা গেল যে এই খেলাটা মূলত এই বাম, বাকশাস এবং ছাত্রদল এরা সম্মিলিত প্রয়াসের একটি ফল মাত্র। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে এখানে কিন্তু মজার একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই ঘটনা কিন্তু আসলে এই যে ঘটনাগুলো ঘটলো এটার পিছনে একমাত্র অন্যতম কারণ ছিল হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এখানে যা কিছু ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর মূল শিকড় কিন্তু ওই ডাকসু। খুঁজতে খুঁজতে যখনই আপনি যাবেন দেখবেন যে ওর পিছনে ডাকসু বসে আছে। ছাত্র দলের এখানে একটা ভয় আছে, এখনো পর্যন্ত তারা কিন্তু দৃশ্যমান কোনো ছাত্র রাজনীতির পক্ষে তেমন কোনো কাজ করতে পারে নাই, যতটা কাজ করেছে ছাত্র শিবির এই 5 আগস্ট পরবর্তী সময়ে। এই ঘটনার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব হলে 18টা হলে তাদের কমিটি দিল এই গতকাল। এবার কমিটি দেওয়ার সাথে সাথে গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা নেমে এলো রাজপথে যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে কেন ছাত্রদল 18টা হলে কমিটি দিল? এর প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করলো। এখানেও এই যে বিক্ষোভ সমাবেশ হলো, এখানেও প্রশ্ন উঠেছে যে এই মুহূর্তে ছাত্রদল কি জানতো না যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আর এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে এমত অবস্থায় যদি হল কমিটি ঘোষণা করা হয়, প্রতারণা করেছে জাতির সঙ্গে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা 15 দিনের 20 দিনের আন্দোলনের মিডিয়া কভারেজে নেতা হই নাই, হঠাৎ করে নেতা গজে উঠি নাই। আমাদের ধারাবাহিক গত এই 7-8 বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গিয়েছে। তরুণদের কিনে আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় যারা গুড়ে বালি দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের বিচার হবে। আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই, তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে? তাই সরকারকে বলতে চাই, আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন, আপনাদের দায় রয়েছে। সেই দায় মোচনের জন্য হলে অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীজনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন। আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়, তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায়, এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায়, আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন। অবগত গতকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। সেই দিনে আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে। সেজন্য অবশ্যই আমাদেরকে সরকার এবং সরকার প্রধান তাকে ধন্যবাদ জানাতে হয়, কিন্তু আসলে আমরা ধন্যবাদ জানাতে হচ্ছে কি বলবেন, একটু মানে পুরোপুরি সন্তুষ্ট নয় এমন একটা অবস্থায়, অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। এই সরকারের ব্যর্থতা মানে দেশ আর একটা নতুন সংকটে পতিত হওয়া। সেই জায়গা থেকে আমরা সরকারকে ওন করেছি, ধারণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে, যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য, সদ্য নতুন দল গঠিত দল। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ভাই ইতিহাস টেনে গালগপ্প অনেক করা যায়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয়, সামারিতে আসতে হয়। আমরা এই যে 10-15 মিনিট 5-7 মিনিট কথা বলি, টেলিভিশন যখন একটা নিউজ করে তখন কিছুতে কাট করে 1 থেকে 1.5 মিনিট বা 30 সেকেন্ড 50 সেকেন্ডের মূল বক্তব্যটাকে কাট করে।
বিকজ প্রত্যেকটা জিনিসের একটা জিস্ট থাকে। তো এই গণ অভ্যুত্থানের জিস্ট, এই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র, এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। যে আন্দোলনকে কেন্দ্র করেই, যে আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের, কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি। এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। এবং 2024-এ যেই আন্দোলন শুরু হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে, এটা আমরা প্রত্যাশা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি। এখানে বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় এবং দেশের মধ্যে যে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটা লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।